জুলভান ভলিউম 3 গল্প মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। 1। এ কাহিনী পড়ে যদি কারো মনে হয় নিজের কথাই বকবক করেছি শুধু, তাহলে কিছু করার নেই। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম ভীষণ অদ্ভুত কিছু ঘটনার সাথে। মাঝে মাঝে ভাবি, ঘটনাটা কি সত্যিই ঘটেছিল? আমি ওয়াশিংটনের ফেডারাল পুলিশ ডিপার্টমেন্টের একজন হেড ইন্সপেক্টর। রহস্যের প্রতি আকর্ষণ আমার শৈশব থেকেই। রহস্যময় যে কোনো কিছু আমাকে টানত। সরকার গোপন তদন্তের ভার প্রায়ই আমার উপর চাপিয়ে দিত। সুতরাং এই অদ্ভুত ঘটনার তদন্তের ভারও যে আমার উপর চাপাবে, এতে অবাক হবার কিছু নেই। দরকারি একটা কথা বলে নেওয়া ভালো, এ কাহিনী বিস্ময়কর। বহু ঘটনা কাগজে কলমে প্রমাণ করতে পারবো না আমি। আশা করি এ কাহিনী যারা পড়বেন তারা বিশ্বাস করবেন, আর যদি না করেন তাহলে কি আর করা। ঘটনাটা যে কখনো সখনো আমার নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে। আমেরিকার উত্তর ক্যারোলিনার পশ্চিম অঞ্চলে অদ্ভুত এক কাহিনীর সূত্রপাত। এখানকার ব্লু রিজ পর্বতমালার মধ্যেই একটা শৃঙ্গ, গ্রেট আইরি। ক্যাটওবা নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর মর্গানটন থেকে স্পষ্ট দেখা যায় প্রকাণ্ড গোলাকার পাহাড়টাকে। পাহাড়টার নাম গ্রেট আইরি হলো কেন ঠিক বলতে পারবো না। পাহাড়টা একেবারে আক্ষরিক অর্থেই পাহাড়, পাথর ছাড়া আর কিছুই নেই। চূড়োটা এত খাড়া যে ওঠা প্রায় অসম্ভব। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কোনো কোনো সময় গোটা পাহাড়টা অদ্ভুত এক নীল রং ধারণ করে। চারপাশে বিশাল ডানা মেলে ওড়ে শিকারি পাখির দল, ঈগল, কন্ডর, শকুন। পাহাড়টা তাদের আস্তানা। কিন্তু ইদানিং পাহাড়টা আর পাখিদের আকর্ষণ করছে না। সবাই দেখেছে পাখিগুলো শিখরের চারপাশে চক্কর দেয়, তারপর হঠাৎ কর্কশ চিৎকার করতে করতে ডানা ঝাপটিয়ে অন্যদিকে পালিয়ে যায়। পাহাড়টাকে গ্রেট আইরি না বলে আগ্নেয়গিরির জ্বালামুখ বললেই যেন ভালো হতো। খাড়া গোল দেয়ালগুলোর মাঝে হয়তোবা বিশাল একটা গর্ত আছে। সেখানে বড়সড় একটা সরোবর থাকাও বিচিত্র নয়। আপ্পালাচিয়ান পর্বতমালার কোনো কোনো অঞ্চলে বৃষ্টি আর শীতের তুষার মেলে এমনই অগভীর রোদের সৃষ্টি হতে দেখা যায়। গ্রেট আইরি আসলে একটা ঘুমান্ত আগ্নেয়গিরি কিনা তাই বা কে জানে। অনেক দিন ধরে হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু মন্টোপিলি বা মাউন্ট কাকাতোয়ার মতো যে কোনো সময় জেগে উঠে ঘটাতে পারে প্রলয়ঙ্কারী কাণ্ড। জমে থাকা পানি পাথরের ফাঁক দিয়ে ভেতরের আগুনে পড়লেই সাথে সাথে বাষ্প হয়ে যাবে। তারপর বের হবার কোনো রাস্তা না পেয়ে ঘটাবে ভয়াবহ বিস্ফোরণ। ক্যারোলিনার চমৎকার দৃশ্যবলী পরিণত হবে উত্তপ্ত লাভা আর পাথরের নদীতে। 1902 সালে মার্টিনিকে তো এমন একটা কাণ্ডই ঘটেছিল। ইদানিং কিছু কিছু লক্ষণও দেখা গেছে। সেগুলো অগ্ন্যুৎপাতের লক্ষণ বলেই মনে হয়। পাহাড়ের মাথায় ধোঁয়ার মেঘ দেখা গেছে। এখানকার লোকেরা পাহাড়টার পাশ দিয়ে যেতে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে। পাহাড়ের একেবারে মাঝখান থেকে ভেসে আসে একটা গুমগুম শব্দ। রাতে চূড়ো ঘিরে দেখা যায় আগুনের লালাপ শিখা। বাতাসে ভর করে ধোঁয়ার মেঘ ভেসে গেছে পূবে প্লেজান্ট গার্ডেন গ্রামের দিকে।
কয়লা আর ছাই পড়েছে সে মেঘ থেকে। তারপর এক ঝড়ো রাতে চূড়োর উপর জমে থাকা মেঘে প্রতিফলিত হয়েছে আগুনের ফিকে আভা। দৃশ্যটা এমন এক ধরনের, দেখে সবার গা ছমছম করে উঠেছে। এইসব অদ্ভুত ঘটনার ফলে আশপাশের এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই সাথে যোগ হলো কৌতূহল। ক্যারোলিনার সংবাদপত্রগুলোতে গরম হেডলাইন বেরোলো, গ্রেট আইরির রহস্য। গ্রেট আইরির ধারে কাছে থাকা নিরাপদ কিনা এ বিষয়ে লেখালেখি চলতে লাগলো। এসব লেখার প্রতিক্রিয়া হলো দুরকম। যারা দূরের অধিবাসী তাদের মনে আরও প্রবল হয়ে উঠল কৌতূহল, কিন্তু যারা গ্রেট আইরির পাদদেশে বাস করে তারা উৎকণ্ঠিত হয়ে উঠল। সবচেয়ে বেশি ভয় পেল মর্গানটন আর প্লেজান্ট গার্ডেনের মানুষেরা। গ্রেট আইরি জয়ের চেষ্টা এতদিনেও কেন করা হয়নি ভেবে সবার আফসোস হলো। তবে গ্রেট আইরির একদম খাড়া গায়ে বোধহয় পর্বতারোহীদের অনীহার কারণ। কোনো দিক থেকে কোনো পথ নেই। তবু এখন ক্যারোলিনার পশ্চিমাঞ্চল যখন ভয়াবহ হুমকির মুখোমুখি, যেমন করেই হোক পাহাড়টাতে অনুসন্ধানের একটা ব্যবস্থা তো করতেই হয়। জ্বালামুখ অনুসন্ধান করার নানা রকম ঝক্কি ঝামেলা আছে। তবে এসবের মধ্যে না গিয়েও একটা বুদ্ধি অবশ্য আছে এখনও। সে বছর সেপ্টেম্বরের শুরুতেই বেলুনসহ মর্গানটন থেকে এসে হাজির হলেন বিখ্যাত নভোচারী উইল লাকার। পূব দিক থেকে বয়ে আসা বাতাসের অপেক্ষায় থাকলেন তিনি। বাতাসের অনুকূলে অনেক উপর দিয়ে চূড়ো পার হবার সময় দূরবীন দিয়ে দেখবেন গ্রেট আইরির একেবারে ভেতর পর্যন্ত। তাহলেই জানা যাবে পাহাড়ের তলা ফাটিয়ে কোনো আগ্নেয়গিরি উকি দিয়েছে কিনা। এটাই মূল প্রশ্ন। এর উত্তরের উপর নির্ভর করছে সব কিছু। অগ্ন্যুৎপাত যদি হয়ও সেটা এখনই হবে না, দেরি আছে, জানা যাবে সেটাও। যথাসময়ে বেলুন উড়ল আকাশে। পরিষ্কার ঝকঝকে আকাশ, মৃদুমন্দ বাতাস বইছে। সূর্যলোকের আড়ালে অদৃশ্য হয়েছে ভোরের মেঘগুলো। জ্বালামুখেরও ভেতরে ধোঁয়া জমাট বেঁধে না থাকলে তলা পর্যন্ত দেখে নিতে পারবেন উইলকার। আর বাষ্প উঠলে বুঝতে পারবেন কোথা থেকে উঠছে সে বাষ্প। দেখতে দেখতে 1500 ফুট উপরে উঠে গেল বেলুন। তারপর একবারে স্থির হয়ে থাকলো মিনিট 15। অনেক নিচ দিয়ে বয়ে যাচ্ছে বাতাস। অত উপরে সে বাতাসের বেগ ঠাওর করা যাচ্ছে না কিছুই। হঠাৎ ঘটল দুর্ঘটনা। উল্টোর দিক থেকে বাতাসের ধাঁধায় ছাসা করে পূব দিকে উড়ে চলল বেলুন। ক্রমেই গ্রেট আইরির সাথে দূরত্ব বাড়তে লাগলো। বেলুনটা থামানোর অনেক চেষ্টা করলেন উইলকার, কিন্তু কিছুতেই কিছু হলো না। মর্গানটনের অধিবাসীদের চোখের সম্মুখ থেকে উধাও হয়ে গেল বেলুনটা। পরে জানা গেল বেলুনটা পড়েছে নর্থ ক্যারোলিনার রাজধানী রালের কাছে। চেষ্টা ব্যর্থ হয়েছে সেটা বুঝল সবাই। বলা বলি করতে লাগলো আবার নতুন করে চেষ্টা করতে হবে। ইতিমধ্যে আবার ঘুম ঘুম শব্দ আসতে লাগলো পাহাড়ের ভেতর থেকে। জ্বালামুখের কাছের আকাশ লাল টকটকে হয়ে উঠতে লাগলো। অধিবাসীরা সবাই ভূমিকম্প আর অগ্ন্যুৎপাতের ভয়ে ভীত হয়ে উঠল। পরের বছর এপ্রিলের গোড়ার দিকে মৃদু ভীতি পরিণত হলো আতঙ্কে। খবরের কাগজগুলো আবার সে আতঙ্কে ইন্ধন যোগাতে লাগলো। পাহাড় আর মর্গানটনের মাঝামাঝি অঞ্চলের সমস্ত জনসাধারণ আতঙ্কে কাঠ হয়ে রইল। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ অগ্ন্যুৎপাত।
4 এপ্রিল রাতে ভীষণ শব্দে ঘুম ভেঙে গেল প্লেজান্ট গার্ডেনের নিরীহ অধিবাসীদের। প্রথমে তাদের মনে হলো মাথার উপর পাহাড়টা ভেঙে পড়ছে। সবাই ছুটে বেরিয়ে এলো বাড়ির বাইরে। মনে আশঙ্কা, বাইরেই হয়তো দেখবে বিশাল জায়গা জুড়ে গভীর গহ্বর, তার ভেতরে অদৃশ্য হয়েছে ক্ষেত খামার। নিকষ কালো রাত, ভারী মেঘ এমনভাবে ঝুলে আছে প্রান্তরের উপর, মনে হয় দিনের বেলা হলেও সে মেঘ ফুঁড়ে পাহাড়টার বিন্দুমাত্র দেখা যেত না। পাগলের মতো সবাই ছোটাছুটি করছে নিরেট সেই আধারের ভেতর। চিৎকার করছে সবাই, কিন্তু একজন আরেকজনের কথার জবাব দিচ্ছে না। টুকরো টুকরো চিৎকার ভেসে আসছে। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, কোথায় কোথায়? গ্রেট আইরিতে। মুহূর্তের মধ্যে চারদিকে খবর ছড়িয়ে পড়ল। পাথর ছাইয়া লাভার চোদ ধেয়ে আসছে মর্গানটনের দিকে। শহরের বুদ্ধিমান অধিবাসীরা অবশ্য এসব গুজবে কান দিল না। অগ্ন্যুৎপাত হলে তো শব্দ কমেই বাড়তে থাকবে, জ্বালামুখের বাইরে আগুনের শিখা দেখা যাবে, কিন্তু সেরকম আলো বা আওয়াজ তো পাওয়া যাচ্ছে না। ভূমিকম্পও তো হয়নি। হয়তো চূড়া থেকে বিরাট কোনো পাথর গড়িয়ে পড়ার ফলেই চারদিকটা এমন কেঁপে উঠেছে। ভালোই ভালোই কাটলো ঘণ্টাখানেক। ব্লু রিজের উপর দিয়ে বয়ে গেল পশ্চিমের বাতাস। উঁচু পাহাড়ের দিক থেকে ভেসে এলো পাইন আর হেমলকের মর্মর ধ্বনি। মনে হলো আর কোনো ভয় নেই। পালিয়ে যাওয়া মানুষগুলো আবার ফিরতে লাগলো ঘরে। অস্থির হয়ে রইল কখন হবে ভোর। রাত 3টের দিকে ঘটল আরেক ঘটনা। গ্রেট আইরির পাথরের শরীর বেয়ে ঝাঁপিয়ে উঠল অগ্নিশিখা। অনেক দূর পর্যন্ত মেঘ। আশপাশের এলাকা আগুনের আভায় উদ্ভাসিত হয়ে উঠল। পটপট করে একটা শব্দ শোনা গেল, যেন গাছ পুড়ছে দাবানলে। আগুন কি আপনা আপনি জ্বলে উঠেছে? কিন্তু কিভাবে? বজ্রপাতের ফলে এটা ঘটতে পারে না, কারণ বজ্রপাতের কোনো শব্দ পাওয়া যায়নি। আশপাশে অবশ্য প্রচুর দাহ্য পদার্থ আছে। ব্লু রিজের উপর দিকে গাছপালারও অভাব নেই, কিন্তু এই আগুন তো ধীরে ধীরে জ্বলে ওঠেনি, জ্বলে উঠেছে একেবারে। অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আতঙ্কিত শোরগোল ভেসে এলো চারদিক থেকে। গ্রেট আইরি তাহলে সত্যিই একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। বহু বছর পর জেগে উঠেছে আবার। এখনই কি বন্যার মতো নেমে আসবে ছাই আর গলিত লাভা? গড়িয়ে যাবার পথে যা পাবে, শহর, গ্রাম, খামার, বিস্তীর্ণ তৃণভূমি, মাঠ, বন, এমনকি প্লেজান্ট গার্ডেন এবং মর্গানটনকেও শেষ করে দেবে। এবারকার আতঙ্কের রাশ আর টেনে ধরা গেল না। মায়েরা বাচ্চা কোলে কাঁপতে কাঁপতে ছুটল পূবের রাস্তা ধরে। দামি জিনিসপত্রগুলো কোনো রকমে পোটলা করে বেঁধে পুরুষেরাও ছুটল বাড়িঘর ছেড়ে। আসার আগে বাঁধন খুলে দিল পোষা জন্তুগুলোর। গরু, ভেড়া, শুয়োর ছুটে চলে গেল যার যেদিকে ইচ্ছে। গাঢ় অন্ধকারের মাঝে সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। ছুটোছুটি করছে সবাই, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মাথার উপরে আগ্নেয়গিরির আগুন, এদিকে পাশেই জলাভূমি। যে কোনো মুহূর্তে পানি ফেঁপে উঠে ভাসিয়ে দিতে পারে চারদিক। পায়ের তলা থেকে মাটি যে হঠাৎ সরে যাবে না, তাই বা কে বলতে পারে? তাছাড়া পাহাড়ের ঢাল বেয়ে যদি নামতে থাকে লাভার চোদ, তাহলে তো পালাবার পথই থাকবে না। তবু এর মধ্যেও সাহসী কিছু লোক পালানোর এ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিল না, বরং পলায়মান জনতাকে থামানোর যথাসাধ্য চেষ্টা করতে লাগলো।
পাহাড় থেকে মাইল খানেক তফাতে এসে তারা দেখল আগুনের তাপ অনেকটা কমে এসেছে। কোথাও পাহাড় ছিটকে পড়ছে না, লাভার চোতও নেমে আসছে না ঢাল বেয়ে। এমনকি পায়ের নিচ থেকেও ভেসে আসছে না কোনো গুম গুম শব্দ। অগ্ন্যুৎপাতের সম্ভাবনা আর নেই বললেই চলে। আশপাশের এলাকা বোধহয় বেঁচে গেল একটা প্রলয়ের হাত থেকে। ওদিকে অনেকটা দৌড়ানোর পর একটা নিরাপদ দূরত্বে এসে থামল গ্রামবাসীরা। কিছুক্ষণ পর তাদের কেউ কেউ সাহসে বুক বেঁধে আবার ফিরে চলল পাহাড়ের দিকে। তাদের দেখা দেখি আরও কয়েকজন। ভোরের আগে অনেকেই ফিরল আপন আপন ঘরে। পরে সব দেখে বোঝা গেল আসলে কোনো অগ্ন্যুৎপাতই হয়নি। মনে হলো ভবিষ্যতেও গ্রেট আইরিতে কখনো অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প হবে না। তবু এর পরেও ঘটনা ঘটল। ভোর ৫টা, তখনও ছিটেফোঁটা আধার চারদিকে। হঠাৎ বো 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 করে একটা শব্দ, যেন শক্তিশালী ডানা ঝাপটাচ্ছে বিশাল কোনো পাখি। দিনের বেলা হলে কৃষকেরা হয়তো দেখতে পেত। গ্রেট আইরির অভ্যন্তর থেকে বেরিয়ে এলো দানবের মতো বিশাল এক শিকারী পাখি। ডানা ঝাপটিয়ে উড়ে গেল পূব দিকে। ২ গতরাতে ওয়াশিংটন থেকে রওনা দিয়ে নর্থ ক্যারোলিনার রাজধানী রালেতে পৌঁছালাম ২৭ এপ্রিল। দুদিন আগে ফেডারাল পুলিশ প্রধান আমাকে তার ঘরে ডেকেছিলেন। ঘরে ঢুকেই বুঝলাম তিনি অস্থির হয়ে আছেন। আমাকে দেখেই বললেন, জন স্টক, আগে বহুবার দেখেছি। কাজের প্রতি তুমি খুব বিশ্বস্ত। কঠিন কাজ করতে তোমার জুরি নেই। এখনও কি তুমি তেমন আছো? বাউ করে বললাম, মিস্টার ওয়ার্ড, সফলতার কথা বলতে পারবো না, তবে কাজে নামলে বিশ্বস্ততার অভাব হবে না, এটা বলতে পারি। আমারও তাই মনে হয়, বললেন চিফ। যাক, এবার আসল কথাটা বলে ফেলি। রহস্যের প্রতি তোমার আগ্রহ কি এখনও আগের মতোই আছে? রহস্য এখনও ভালোবাসো? অবশ্যই। বেশ বেশ, তাহলে শোনো। মিস্টার ওয়ার্ডের বয়স প্রায় ৫০। শারীরিক ও মানসিক দুদিক থেকেই যথেষ্ট শক্তিশালী। যে গুরুত্বপূর্ণ পদটি তিনি দখল করে আছেন তার জন্য তিনি খুবই যোগ্য ব্যক্তি। আমাকে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়েছিলেন তিনি। প্রত্যেকটাতেই সফল হয়েছি। এতে আমার উপর তার আস্থা বেড়েছে। গত কয়েক মাস তিনি আমাকে কোনো কাজ দিতে পারেননি। আমারও তাই হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া কিছু করার ছিল না। তাই অধীর আগ্রহে চেয়ে রইলাম তার দিকে। গুরুতর কিছু ঘটেছে, তাতে কোনো সন্দেহ নেই। তিনি বললেন, ব্লু রিজ মাউন্টেন্সে যে কাণ্ড হয়েছে সে সম্পর্কে নিশ্চয় জানো। হ্যাঁ, অদ্ভুত ঘটনা, যে কোনো মানুষকে কৌতূহলী করার পক্ষে যথেষ্ট। শুধু অদ্ভুত নয়, অসাধারণ। কিন্তু ওখানে সত্যি সত্যি বিপদের আশঙ্কা দেখা দিয়েছে কিনা সেটা আমাদের দেখা দরকার, জানা দরকার। ওখানকার অধিবাসীরা আরও কোনো বিপদে বা রহস্যে জড়িয়ে পড়তে চলেছে কিনা। হ্যাঁ, যেসব ঘটনা ওখানে ঘটে গেল তাতে ভয় পাবার কারণ আছে স্যার। সুতরাং ওই পাহাড়ের মধ্যে কি আছে তা আমাদের জানতেই হবে। যদি দেখা যায় প্রকৃতির বিশাল শক্তির কাছে আমরা অসহায়, তাহলে সময় থাকতেই গ্রামবাসীদের সাবধান করে দিতে হবে, বাঁচাতে হবে তাদের আসন্ন বিপদ থেকে। নিশ্চয়, এটা তো আমাদেরই দায়িত্ব। পাহাড়ের মধ্যে কি কাণ্ড ঘটছে সেটা আমাদের অবশ্যই জানা দরকার। ঠিক বলেছ স্টক, কিন্তু এতে অনেক অসুবিধেও আছে। সবাই বলছে খাড়া গা বেয়ে উঠে ভেতরে ঢোকা নাকি কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কিন্তু সময় সুযোগ বুঝে আধুনিক যন্ত্রপাতি নিয়ে আজ পর্যন্ত কি কেউ ওখানে ওঠার চেষ্টা করেছে? এ ব্যাপারে আমার সন্দেহ আছে। তাই আমার দীর্ঘ বিশ্বাস, সত্যি সত্যি যদি কেউ গ্রেট আইরিতে উঠতে চায়
তাহলে ব্যাপারটা অসম্ভব হবে না। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই মিস্টার ওয়ার্ড। তবে কিছু খরচাপাতির ব্যাপার আছে। এই যা, ওখানকার সারা এলাকা জুড়ে লোকজন আতঙ্কে কাঠ হয়ে আছে। ওদের মনে শান্তি ফিরিয়ে আনতে যে কোনো খরচা করব আমরা। আর একটা কথা, আমার মনে হচ্ছে গ্রেট আইরিকে যত দুর্ভেদ্য ভাবা হচ্ছে, আসলে হয়তো মোটেও তা নয়। হয়তো ওখানে ঢোকার গোপন কোনো পথ আছে। সেই পথের সন্ধান পেয়ে একদল শয়তান হয়তো ওখানে ঘাঁটি গেড়ে বসেছে। বলেন কি, ডাকাতদের আড্ডা? আমার ভুলও হতে পারে স্টক। অদ্ভুত এই সব শব্দ আর আলোর পেছনে হয়তো মানুষের কোনো হাতই নেই। সবই প্রাকৃতিক ব্যাপার। যাই হোক, আমরা জানতে চাই ওখানে সত্যি সত্যি কী ঘটছে, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। আমার একটা প্রশ্ন আছে, বলো। গ্রেট আইরির ভেতরে ঢুকে যদি বোঝা যায় সত্যি সত্যি একটা অগ্নিপাত হতে চলেছে, তাহলে কিভাবে তা ঠেকানো যাবে? না স্টক, অগ্নিপাত ঠেকানো আমাদের সাধ্যের বাইরে। তবে বিপদটা কতখানি সেটা নিশ্চয় আন্দাজ করা যাবে। মাউন্ট পিলির লাভার নিচে চাপা পড়েছিল মার্টিনিক। যদি দেখা যায় গ্রেট আইরিও একই কাণ্ড ঘটাতে চলেছে নর্থ ক্যারোলিনায়, তাহলে লোকজনকে সরিয়ে নিতে হবে ওখান থেকে। স্যার, মনে হয় অতখানি সাংঘাতিক কিছু ঘটবে না। আমারও তাই মনে হয়। ব্লুরিজ পর্বতমালার মধ্যে কোনো আগ্নেয়গিরি থাকতেই পারে না। আপ্পালাসিয়ান পর্বতমালার ইতিহাসে কোনো আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায় না। তবে এত সব ঘটনা নিশ্চয় বিনা কারণে ঘটছে না। তাই ঠিক করেছি ওখানে জোর তদন্ত চালাবো। শহরে এবং গ্রামবাসীদের জিজ্ঞাসা করে জানতে হবে ওখানে কেন অগ্নিকাণ্ড আরম্ভ হয়েছে। এই কাজের জন্যে পুরো আস্থা রাখা যায় এমন একজন এজেন্ট আমাদের দরকার। আর সে হলে তুমি। ধন্যবাদ, আমি রেডি স্যার, সউল্লাসে বললাম আমি। কথা দিচ্ছি সম্পূর্ণ তথ্য জোগাড় করার জন্যে যথাসাধ্য চেষ্টা করব। জানি এই কাজের জন্যে তুমিই সবচেয়ে যোগ্য স্টক। রহস্য তুমি ভালোবাসো। আশা করি তোমার রহস্য পিপাসু মনটা এ কাজ করতে প্রচুর আনন্দ পাবে। যা বলেন স্যার। অবস্থা বুঝে ব্যবস্থা করো। এ ব্যাপারে পূর্ণ স্বাধীনতা থাকবে তোমার। যদি মনে করো একদল পর্বতারোহী দরকার, তবু পিছুপা হয়ে না। খরচাপাতির ব্যাপারে কোনো চিন্তা করবে না। যা ভালো বুঝবো তাই করব স্যার। সাবধান, পরিস্থিতি যাই হোক চোখ খোলা রেখে চলবে। ওখানকার সবাই অত্যন্ত উত্তেজিত, তাই তদন্ত যতটা গোপনে করা যায় ততই ভালো। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, নতুন কোনো আতঙ্ক যেন আবার মাথাচাড়া না দেয়। বুঝতে পেরেছি। মর্গানটনের মেয়র তোমাকে সব রকম সাহায্য করবে। আবার বলছি, খুব মাথা খাটিয়ে চলবে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন তোমার মিশন সম্পর্কে জানতে না পারে। তোমার বিচার বুদ্ধির অনেক প্রমাণ আমি পেয়েছি, তাই আমার দীর্ঘ বিশ্বাস সফল তুমি হবেই। জানতে চাইলাম কখন রওনা হব? আগামীকাল। ঠিক আছে, আগামীকালই রওনা হব ওয়াশিংটন থেকে। পরশু পৌঁছব মর্গানটন। তখন ঘুণাক্ষরেও জানতে পারিনি কতখানি বিস্ময় আমার জন্যে ওত পেতে আছে। বাড়ি ফিরলাম। যাত্রার জন্যে যা গোছগাছ করার দরকার করলাম। পরদিন সন্ধ্যায় পৌঁছলাম রেলে। রাতটাও কাটালাম ওখানেই। তারপর দিন বিকেলের দিকে পৌঁছালাম মর্গানটন স্টেশনে। ছোটোখাটো শহর মর্গানটন। এখানে জুরাসিক যুগের ভূস্তর আছে, ফলে কয়লা পাওয়া যায় প্রচুর। কয়লা খনিগুলো শহরটাতে সমৃদ্ধ এনে দিয়েছে।
সারা শহর জুড়ে বয়ে গেছে অনেক খনিজ জলস্রোত। এগুলো ট্যুরিস্টদের খুব আকর্ষণ করে। এখানকার মাটি খুবই উর্বর। শহরের চারপাশ জুড়ে বিস্তৃত শস্যক্ষেত। এসব ছাড়াও আছে শ্যাওলা আর নলখাগড়া বোঝাই জলাভূমি। পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে চিরহরিৎ বন। এখানে অনেক কিছুই আছে। নেই শুধু গ্যাস, যা অ্যালেঘনি উপত্যকার প্রায় সর্বত্রই পাওয়া যায়। অথচ গ্যাসই হলো শক্তি, আলো আর উত্তাপের উৎস। পাহাড়ি বনের প্রান্ত ঘেঁষে অজস্র গ্রাম ও খামার বাড়ি। সুতরাং যদি দেখা যায় গ্রেট আইরি আসলেই একটা আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতও আসন্ন, তাহলে প্লেজান্ট গার্ডেন থেকে মর্গানটন পর্যন্ত বসবাসকারী বহু লোক সত্যিই ভয়াবহ বিপদের সম্মুখীন। মর্গানটনের মেয়রের নাম মিস্টার ইলিয়াস স্মিথ। 40 বা তার কিছু বেশি বয়স হবে। লম্বা, সবল, সাহসী, সাহসী চেহারা। স্বাস্থ্য বটে ভদ্রলোকের। উত্তর ও দক্ষিণ আমেরিকার তাবৎ ডাক্তার মিলেও তার কোনো অসুখ বের করতে পারবে বলে মনে হয় না। তিনি ভাল্লুক আর চিতাবাঘ শিকারে ওস্তাদ। অ্যালেঘানির ঘন বন ও গিরিসংকটে এসব জন্তু এখনও পাওয়া যায়। মিস্টার স্মিথ নিজে একজন জমিদার। আশপাশে তার অনেকগুলো খামার বাড়ি আছে। সবচেয়ে দূরের প্রজার বাড়িতেও তিনি প্রায়ই যান। সরকারি কাজ হাতে না থাকলেই তিনি মর্গানটন ছেড়ে বেরিয়ে পড়েন। শিকারের নেশায় তোলপাড় করে ফেরেন বন জঙ্গল। মিস্টার স্মিথের বাড়ি গিয়েই উঠলাম আমি। টেলিগ্রাম পেয়ে তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। ফর্মালিটির ধার না ধরে একান্ত ঘরোয়াভাবে আমাকে আপ্যায়ন করলেন। তার মুখে পাইপ, সামনের টেবিলের উপর ব্র্যান্ডির গ্লাস। আমাকে দেখেই চাকর মারফত দ্বিতীয় গ্লাস আনালেন। প্রথমে ব্র্যান্ডি খেলাম আমরা, তারপর শুরু হলো কথাবার্তা। হালকা স্বরে তিনি বললেন, আপনাকে তো মিস্টার ওয়ার্ড পাঠিয়েছেন, তাই না? আসুন, তার স্বাস্থ্য কামনা করি। পুলিশ প্রধানের সম্মানার্থে আরেক দফা ব্র্যান্ডি খাওয়া হলো। এবার বলুন, কাজের কথা এলেন মিস্টার স্মিথ। তার দুশ্চিন্তার কারণটা কি? মেয়রকে নর্থ ক্যারোলিনা মিশন সম্বন্ধে সব কিছু খুলে বললাম। আমাকে পূর্ণ ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে সে কথাও বাদ দিলাম না। গ্রেট আইরির ধাঁধার জট খুলতেই হবে। এখানকার জনসাধারণের আতঙ্ক দূর করতে মিস্টার ওয়ার্ড সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মাঝে মাঝে শুধু ব্র্যান্ডির গ্লাস ভরে দেয়া ছাড়া একটা কথাও বললেন না মিস্টার স্মিথ। পাইপ টানতে টানতে কখনো কখনো তার মুখ লাল হয়ে উঠল, কখনো ভুরুর নিচে জল করে উঠল চোখ। কতখানি মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন তা বলাই বাহুল্য। বুঝলাম, গ্রেট আইরির ঘটনায় তিনিও চিন্তিত। এই রহস্য ভেদ করতে তিনিও আমার মতোই আগ্রহী। কথা শেষ হলে কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন আমার দিকে। তারপর খুব নিচু স্বরে বললেন, টনক নড়েছে তাহলে? ওয়াশিংটনের ওরাও জানতে চান গ্রেট আইরির মধ্যে কি ঘটছে। হ্যাঁ, আপনিও তাই চান নাকি? অবশ্যই, আমিও তাই চাই। ঠক ঠক করে পাইপ ঠুকে পোড়াছাই ঝাড়তে ঝাড়তে তিনি বললেন, আমার অবস্থা আপনি বুঝবেন। জমিদার হিসেবে গ্রেট আইরির ঘটনায় খুব আগ্রহী হয়ে পড়েছি। এদিকে মেয়র হিসেবে জনসাধারণকে রক্ষা করাও আমার কর্তব্য। এইসব অসাধারণ কাণ্ড কারখানার সমাধান করার পেছনে আপনার তাহলে দুটো উদ্দেশ্য আছে, বললাম আমি। মাই ডিয়ার মিস্টার স্মিথ, এ ব্যাপারে তো আপনার কোনো সন্দেহ নেই যে গ্রেট আইরির রহস্য যেমন ব্যাখ্যার অসাধ্য, তেমনি জনসাধারণের পক্ষে বিপজ্জনকও বটে। ব্যাখ্যার অসাধ্য? হ্যাঁ, তা বলতে পারেন মিস্টার স্টক।
কারণ আমি বিশ্বাস করি না গ্রেট আইরি একটা আগ্নেয়গিরি। অ্যালেঘানির ইতিহাসে কোনো আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায় না। আমাদের এলাকায় কোনো লাভা বা আগ্নেয় পাথর আমি কখনো দেখিনি। সুতরাং মর্গানটনে অগ্ন্যুৎপাত হবে তা আমি মনে করি না। আপনি কি সত্যিই তাই মনে করেন? নিশ্চয়। কিন্তু পায়ের তলায় মাটি কেঁপে ওঠাটা সবাই অনুভব করেছিল। মাটি কেঁপেছিল? মাথা নাড়তে নাড়তে বললেন মিস্টার স্মিথ। মাটি কি সত্যিই কেঁপেছিল? আগুনের শিখা যখন তীব্র হয়ে ওঠে, আমি তখন গ্রেট আইরি থেকে মাত্র 1 মাইল দূরে উইলডন খামার বাড়িতে। বাতাসে একটা কাঁপন জেগেছিল, কিন্তু মাটি কেঁপেছিল এমন তো একবারও মনে হয়নি। কিন্তু মিস্টার ওয়ার্ডের কাছে পাঠানো রিপোর্টে? রাখুন আপনার রিপোর্ট, বাধা দিলেন মেয়র। ওসব তৈরি করা হয়েছে লোকজনের আতঙ্কের উপর নির্ভর করে। আমার রিপোর্টে আমি মাটি কাঁপার কথা কিছুই লিখিনি। কিন্তু আগুনের শিখা চূড়ো ছাড়িয়ে অনেক উপরে উঠেছিল কেন? হ্যাঁ, এই প্রশ্ন আপনি করতে পারেন মিস্টার স্টক। আগুন আমি নিজের চোখে দেখেছি। মাইলখানেক জুড়ে মেঘ লাল টকটকে হয়ে উঠেছিল আগুনের আভায়। তাছাড়া গ্রেট আইরির ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছিল। বিরাট একটা বয়লার যেন বাষ্প ছাড়ছে হিস হিস করে। এই ঘটনার কোনো সাক্ষী আছে? আছে বইকি, আমার 2 কান। তাহলে সবচেয়ে রহস্যময় শব্দটাও কি আপনি শুনেছেন? বিশাল ডানা ঝাপটানোর মতো কোনো শব্দ? হ্যাঁ, শুনেছিলাম বলেই তো মনে হচ্ছে। কিন্তু আগুন নিভে যাবার পর উড়ে যাওয়া কোনো পাখির অভ্যাস তা জানি না। কোন পাখির অভ্যাস তা জানি না। আর ওরকম প্রচণ্ড শব্দ কোন প্রকাণ্ড পাখির হতে পারে তাও জানি না। তাই তো ভাবি যা দেখেছি শুনেছি সবই হয়তো চোখ বা কানের ভুল। দানব কোনো পাখি গ্রেট আইরিতে বাসা বেঁধেছে, এ কি সম্ভব? যদি তাই হতো তাহলে অনেক আগেই তো তাদের দেখতে পাওয়ার কথা। পাথুরে বাসার চারপাশে নিশ্চয় তারা উড়ে বেড়াতো। না, এই রহস্যের সমাধান করা সত্যিই খুব কঠিন। কিন্তু আপনি যদি সাহায্য করেন তাহলে এই রহস্যের জট আমরা খুলবই মিস্টার স্মিথ। আমার সব রকম সাহায্য আপনি পাবেন। তাহলে কাল থেকেই কাজ শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, কাল থেকেই, বলে মেয়রের কাছ থেকে বিদায় নিলাম আমি। তারপর একটা হোটেলে উঠে বেশ কিছুদিনের জন্যে সিট বুক করে খাওয়া দাওয়া সেরে একটা চিঠি লিখলাম মিস্টার ওয়ার্ডকে। বিকেলে আবার দেখা করলাম মিস্টার স্মিথের সাথে। পরদিন ভোর হতেই যাতে বেরিয়ে পড়তে পারি সেই রকম বন্দোবস্ত হলো। আমাদের প্রথম কাজ হলো অভিজ্ঞ 2 জন গাইডকে নিয়ে পাহাড়ের চূড়োয় ওঠা। জোগাড়ও হয়ে গেল গাইড। মিস্টার মিশেল ও অন্যান্য পর্বত আরোহীগণ যখন বুলুনিদের সর্বোচ্চ শৃঙ্গগুলো জয় করেছিলেন তখন তাদের সাথে এই 2 জনই ছিল গাইড হিসেবে। তবে এদের কেউই গ্রেট আইরিতে ওঠার চেষ্টা করেনি। তারা জানে দুপাশের পাথুরে পাঁচিল এত বেশি খাড়া যে ওঠা অসম্ভব। তাছাড়া এসব অদ্ভুত ঘটনা ঘটার আগে গ্রেট আইরি ট্যুরিস্টদের কাছে মোটেই আকর্ষণীয় জায়গা ছিল না। 2 জন গাইডকেই মিস্টার স্মিথ ব্যক্তিগতভাবে চেনেন। 2 জনেই দুঃসাহসী, অভিজ্ঞ এবং বিশ্বস্ত। কোনো বাধাকেই তারা বাধা মনে করে না। আমরা ঠিক করলাম এদের সাথে নিয়ে এই ঘটনার একটা হেস্তনেস্ত করে ছাড়ব। শেষে মিস্টার স্মিথ বললেন যে গ্রেট আইরিতে ওঠা আগে দুঃসাধ্য হলেও এখন হয়তো অবস্থা বদলেছে। কীরকম জানতে চাইলাম আমি। কিছুদিন আগে বিরাট একটা পাথর খসে পড়েছে পাহাড়ের গা থেকে। হয়তো সেদিক দিয়ে ওঠার বা ভেতরে ঢোকার একটা পথ বেরোবে।
সেটা আমাদের সৌভাগ্য। কালকেই সব জানা যাবে। আজ আসি তাহলে, দেখা যাক কাল কি হয়। 3। পরদিন খুব ভোরে রওনা দিলাম আমরা। ক্যাটওবা নদীর বাঁ পার বরাবর রাস্তা চলে গেছে প্লেজান্ট গার্ডেন পর্যন্ত। গাইড দুজন স্থানীয় বাসিন্দা। হ্যারি হর্ন এর বয়স 30, জেমস ব্র্যাক এর 25। ব্লু রিজ আর কাম্বারল্যান্ড পর্বতমালার চূড়োগুলোতে উঠতে ট্যুরিস্টরা সবসময় এদেরই নিয়ে যায়। তেজি দুটো ঘোড়া আমাদের হালকা গাড়িটাকে টেনে নিয়ে চলল। পর্বতের পাদদেশ পর্যন্ত যাওয়া যাবে এই গাড়িতেই। 2-3 দিনের জন্যে পর্যন্ত খাবার আছে গাড়িতে। মাংস আর মদ কোনোটাই নিতে কার্পণ্য করেননি মিস্টার স্মিথ। 2-3 দিনের বেশি থাকার দরকার হবে বলেও মনে হয় না। খাবার পানিরও অভাব নেই। সমস্ত এলাকাতেই ছড়িয়ে আছে ঝর্ণা। বসন্তকালে ঝর্ণাগুলো ভরে যায় বৃষ্টির পানিতে। এত কিছুর মধ্যেও মেয়র সাহেব তার শিকারের কথা ভোলেননি। সাথে নিয়েছেন বন্দুক আর কুকুর নিস্কোকে। গাড়ির পাশাপাশি আনন্দে ছুটে চলেছে নিস্কো। পাহাড়ে ওঠার আগে অবশ্য ওকে রেখে যেতে হবে উইলডনের খামার বাড়িতে। গ্রেট আইরির খাড়া দেয়াল বেয়ে আমরা উঠতে পারলেও নিস্কো তো আর পারবে না। চমৎকার দিন। এপ্রিলের ভোরের ঠান্ডা তাজা বাতাস বইছে। তুলোর মতো কিছু মেঘ শাঁসা করে উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে। সুদূর আটলান্টিক থেকে ভেসে আসছে ঝিরঝিরে বাতাস। বয়ে যাচ্ছে প্রান্তরের উপর দিয়ে। মাঝে মাঝে উকি দিচ্ছে সূর্য। সবুজ গাছপালা ঝিকমিক করে হেসে উঠছে। আমরা যে বনের মধ্যে দিয়ে চলেছি তা বিভিন্ন রকম শব্দে মুখরিত। সামনে থেকে পালিয়ে যাচ্ছে কাঠবিড়ালি, মেঠো ইঁদুর। উড়ে যাচ্ছে বাহারি রঙের ল্যাজঝোলা তোতা। কান ঝালাপালা হয়ে যাচ্ছে তাদের ডাকে। থলির মধ্যে বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে লাফ দিয়ে পালাচ্ছে অপসাম। বট, তাল, রডোডেনড্রনের শাখায় নাচানাচি করছে হাজার হাজার পাখি। প্লেজান্ট গার্ডেনে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। শহরটা প্রায় গ্রামের মতোই। এখানকার মেয়র মিস্টার স্মিথের বন্ধু। বিশাল কিছু বীজ গাছের ছায়ায় মেয়র সাহেবের বাড়ি। যত্নের কোনো ত্রুটি করলেন না তিনি। কথা বলতে বলতে অবসম্ভাবী রূপেই একসময় এসে পড়ল গ্রেট আইরির কথা। ঠিক ধরেছেন, মেয়র বললেন। ওটার ভিতর কি লুকিয়ে আছে তা না জানা পর্যন্ত এখানকার মানুষ শান্তি পাবে না। আমি জানতে চাইলাম, গ্রেট আইরির মাথায় আগুনের শিখা দেখা যাবার পর নতুন আর কিছু ঘটেছে কি? না মিস্টার স্টক, প্লেজান্ট গার্ডেন থেকে পাহাড়টার চূড়ো পর্যন্ত দেখা যায়। আর কোনো সন্দেহজনক শব্দ শোনা যায়নি। শিখাও আর দেখিনি। যদি কোনো শয়তানের দল ওখানে আশ্রয় নিয়ে থাকে তাহলে এতদিনে তারা নিশ্চয় তাদের নারকীয় রান্না বান্না সেরে অন্য কোথাও গেছে নরক গুলজার করতে। শয়তান, চেঁচিয়ে উঠলেন মিস্টার স্মিথ। বেশ, যদি ওরা রান্না বান্না করেই থাকে তাহলে সেসবের কিছু অবশিষ্ট অবশ্যই পড়ে আছে। খুর, শিং বা লেজ, সেগুলোই আমরা খুঁজে বের করব। পরদিন 29 এপ্রিল আবার আমরা রওনা দিলাম খুব ভোরে। আশা করি দিনের শেষাশেষি পাহাড়ের পাদদেশে উইলডন খামার বাড়িতে পৌঁছব। দুপাশের মাঠঘাট একই রকম, শুধু রাস্তা আস্তে আস্তে উপর দিকে উঠছে। একের পর এক পাওয়া গেল জলাশয় আর জঙ্গল। জলাভূমির সংখ্যা অবশ্য ক্রমেই কমতে লাগলো। রোদে শুকিয়ে গেছে। জনবসতিও এখানে হালকা। চড়ানো ছিটানো ছোট ছোট দু একটা গ্রাম, গাছের আড়ালে প্রায় অদৃশ্য। নিঃসঙ্গ কিছু খামার বাড়িও চোখে পড়ল।
অনেক পাহাড়ি ঝর্ণা বইছে। ঝর্ণাগুলো নিচে গিয়ে মিশেছে ক্যাট অবা নদীতে। ছোট ছোট আরও প্রচুর পাখি আর জন্তু দেখলাম আমরা। মিস্টার স্মিথ বললেন, হাত নিষ্পিস করছে, মনে হচ্ছে এখনই নিষ্কোকে নিয়ে বেরিয়ে পড়ি। এই রাস্তা দিয়ে যাবার সময় আজই প্রথম তিতির আর খরগোশগুলোকে গুলি না করে ছেড়ে দিলাম। সাথে প্রচুর খাবার দাবার আছে। তাছাড়া ওগুলোর চেয়ে বড় শিকারের পেছনে তাড়া করতে হবে, রহস্য শিকার। হ্যাঁ, আশা করি খালি হাতে ফিরব না। বিকেল নামল। আমরা পাহাড়ের মাত্র 6 মাইলের মধ্যে এসে পড়লাম। সামনে বিস্তৃত গোটা ব্লুরিজ পর্বতমালা, পরিষ্কার আকাশের বুকে আঁকা চূড়াগুলো। পাহাড়ের পাদদেশে ঘন বন থাকলেও চূড়োর কাছটা অনেক পাতলা। এখানে ওখানে শুধু দু একটা চিরহরিৎ গাছ। গাছপালা দেখে মনে হয় বাড়তে বাড়তে হঠাৎ থেমে গেছে। অদ্ভুতভাবে বেঁকে আছে লিকলিকে গাছগুলো। এতে চূড়োর চেহারাটা হয়েছে কিম্ভূত। আমাদের আশপাশ ঘিরে শুধু চূড়োর চোখা চোখা মাথা। ডান দিকে মেঘ ফুঁড়ে উঠে গেছে 7,000 ফুট উঁচু ব্ল্যাক ডোম। বললাম, মিস্টার স্মিথ, আপনি কি কখনো ব্ল্যাক ডোমের চূড়োয় উঠেছেন? না, তবে শুনেছি ওখানে ওটা খুবই কঠিন। তাছাড়া উঠলেও নাকি গ্রেট আইরির ভেতরের কিছুই দেখা যায় না। ঠিক বলেছেন, বলল গাইড হ্যারি হর্ন। আমি নিজেও চেষ্টা করে দেখেছি। আবহাওয়া ভালো ছিল না বোধহয়, বললাম আমি। না, ঠিক তার উল্টো। আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার, কিন্তু গ্রেট আইরির খাড়া দেয়াল এমনভাবে উঠে গেছে, ঢাকা পড়েছে ভেতরের সবটুকুই। তাছাড়া তাড়াতাড়ি এগোও সবাই, চিৎকার করে উঠলেন মিস্টার স্মিথ। যেখানে কোনোদিন মানুষের পা পড়েনি আমি সেখানে যেতে চাই, দেখতে চাই যা মানুষ কোনোদিন দেখেনি। একেবারে শান্তভাবে সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রেট আইরি। চূড়ো থেকে বেরোনো ধোঁয়া বা আগুনের শিখা আমাদের চোখে পড়ল না। 5টা নাগাদ পৌঁছলাম উইলডন খামার বাড়িতে। প্রজারা সাদর অভ্যর্থনা জানালো তাদের জমিদারকে। তারা বলল, বেশ কয়েকদিন হয়ে গেল গ্রেট আইরি আর নতুন কোনো উৎপাত করেনি। একই টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সারলাম। সে রাতে ঘুম হলো খুবই গভীর। ভবিষ্যতের পূর্বাভাস সংক্রান্ত কোনো দুঃস্বপ্ন সে ঘুমের ব্যাঘাত ঘটালো না। পরদিন ভোর হবার আগেই শুরু হলো পর্বতারোহণ। গ্রেট আইরির উচ্চতা 5,000 ফুটের বেশি নয়। এলেঘানের পর্বতারোহীরা এরকম উচ্চতায় হর হামেশাই উঠছে। ইতিমধ্যেই আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 3,000 ফুট উপরে উঠে এসেছি। সুতরাং চূড়োয় ওঠা খুব একটা কষ্টকর হবে না মনে হয়। খুব জোর কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব গন্তব্যে। তবে কিছু বাধা বিপত্তি তো আছেই। আছে চড়াই উতরাই, ফাটল পেরোতে গেলেও দেখা দিতে পারে নানা ঝামেলা। কোন বিপদ কোথায় ওত পেতে আছে তা আমাদের অজানা। গাইড দুজনের অবস্থাও আমাদের মতোই। আমরা সবাই শুধু জানি গ্রেট আইরির মাথায় ওঠা অসম্ভব। তবে মিস্টার স্মিথের কথা মতো পাথর গড়িয়ে পড়ে যদি সত্যি কোনো পথ বের হয়ে থাকে, তাহলে সেটা রীতিমতো সৌভাগ্য বলতে হবে। সারাদিনে 12 পাইপ খান মিস্টার স্মিথ। অবশেষে ভালোভাবেই রওনা দিলাম আমরা। দিনের প্রথম পাইপ ধরাতে ধরাতে বললেন তিনি, এখন কতক্ষণ লাগে এই হলো কথা। যতক্ষণই লাগুক শেষ না দেখে ফিরছি না আমরা। তা তো বটেই। চিফ গ্রেট আইরির রহস্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রহস্য উদ্ঘাটন আমরা করবই। দরকার হলে সারা পাহাড় উথাল পাথাল করব। যদি সত্যি তাই হয়, তাহলে অভিযান তো আজ শেষ হবে না।
খাবারের পরিমাণটা বোধহয় একবার দেখা দরকার। ঘাবড়াবেন না, গাইড দুজনের ন্যাকসাকে আছে দুদিনের খাবার, তাছাড়া আমাদেরগুলো তো আছেই। আর নিস্কোকে ছেড়ে এলেও বন্দুক তো ছেড়ে আসিনি। বনে জঙ্গলে পাহাড়ের নিচের দিকের খাজে প্রচুর শিকার পাওয়া যাবে। পাহাড়ের উপর হয়তো রান্না করার জন্যে আগুনও পাওয়া যাবে। চূড়োয় উঠে হয়তো দেখব চুলো ধরানোই আছে। চুলো ধরানোই আছে বলেন কি? কেন নয় শুনি? যে আগুনের শিখা দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে উঠেছিল তা কি এত তাড়াতাড়ি নিভে গেছে? অন্তত ছাইয়ের নিচে চাপা আগুন তো লুকানো আছে। আর গ্রেট আইডি যদি সত্যি আগ্নেয়গিরি হয়, তাহলে কি জ্বালামুখের কোথাও আমরা একটু আগুনও পাবো না? ডিম বা আলু সেদ্ধ করার মতো আগুনও যদি না পাই, তাহলে তো ওটা আগ্নেয়গিরি হতেই পারে না। আমার বিশ্বাস আগুন আছে। এ পর্যন্ত কোনো ধারণাই আমি পাইনি। চিপের অর্ডার, গ্রেট আইডির রহস্য ভেদ করতে হবে। যদি দেখি এটা সাধারণ পাহাড়, তাহলে সবাইকে সে কথা বলে আশ্বস্ত করব। কিন্তু অন্য মানুষের মতো স্বভাবসুলভ কৌতূহল আমার মধ্যেও আছে। গ্রেট আইরিতে যেসব ঘটনা ঘটেছে সেগুলো যদি সত্যি সত্যি রহস্যময় হয়, তাহলে সেগুলোর জট ছাড়াতে আমি আনন্দই পাব। এভাবেই শুরু হলো আমাদের পর্বতারোহণ। ভালো পথ খুঁজে বের করার জন্যে গাইড দুজন চলল সামনে সামনে। তাদের পেছনে আমি আর ইলিয়াস স্মিথ। অল্প খাড়া একটা গিরিসংকট উঠে গেছে গাছ আর পাথরের ফাঁক দিয়ে। পায়ের নিচে ঝিরঝির করে বয়ে চলেছে ছোট একটা পানির ধারা। বর্ষাকালে এই ক্ষীণ স্রোতস্বিনেই নিশ্চয় পাহাড়ের ফাটল বেয়ে প্রচণ্ড বেগে নামে জলপ্রপাতের মতো। ক্রমে ক্রমে আরও ক্ষীণ হয়ে এলো স্রোতস্বিনী। বোঝা যাচ্ছে বৃষ্টির পানি থেকেই সৃষ্টি হয়েছে এই স্রোতস্বিনীর। গ্রেট আইরির ভেতরের কোনো হ্রদের পানি এটা নয়। ঘণ্টাখানেক পর পথ এমন খাড়া হয়ে গেল যে ডানে বায়ে ঘুরে ঘুরে উঠতে হলো। এতে অগ্রগতিও ব্যাহত হলো অনেকখানি। ক্রমে গিরিসংকটটা যাত্রার অযোগ্য রূপ নিল। পা রাখার জায়গাও নেই বললেই চলে। হামাগুড়ি দিয়ে গাছের শেকড় ধরে অতি কষ্টে উঠতে লাগলাম। এভাবে উঠতে থাকলে মাথায় ওঠার আগেই ডুবে যাবে সূর্য। বুঝেছি, হাঁপাতে হাঁপাতে বললেন মিস্টার স্মিথ। কেন মানুষ গ্রেট আইরিতে উঠতে চায় না? আমার জানা মতে তো এ পাহাড়ে কেউ ওঠেনি। আসল কথা হলো, এত কষ্ট করে উঠে যদি কোনো লাভ না হয়, মানুষ উঠবেই বা কেন? আমরা উঠছি বিশেষ কারণ আছে বলেই। খাঁটি কথা, বলল হ্যারি হর্ন। বন্ধুবান্ধব নিয়ে বহুবার উঠেছি ব্ল্যাক ডোমে, কিন্তু এরকম ঝামেলায় পড়তে হয়নি। মনে হচ্ছে এ ঝামেলা আর শেষ হবে না, বলল জেমস ব্র্যাক। এর মধ্যে দেখা দিল আরেক সমস্যা। কোন দিকে যাব, ডাইনে না বাঁয়ে? দুদিকেই ঘন বন। ওই বনে ঢোকার চেয়ে খাড়া পাথর বেয়ে ওঠাও সোজা। তবে এই বনটা পার হলে হয়তো ভালো কোনো পথ পাওয়া যাবে। এখন গাইড দুজনের সহজাত বিচার বুদ্ধির উপর নিজেদের সঁপে দিয়ে এগোনোই ভালো। দুজনের মধ্যে জেমস ব্র্যাক বেশি কাজের লোক। সাহসী এই ছোকরা বানরের মতো হালকা, বুনো ছাগলের মতো চটপটে। ওর পিছু নিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল আমাদের দুজনের। কিন্তু দুর্বল মানুষ নই আমি। নিয়মিত ব্যায়াম করি, প্রয়োজনের সময় পিছু পা হই না। তাই জেমস ব্র্যাক যেখানেই যাক, সব রকম কষ্ট সহ্য করে আমিও চললাম তার পিছু পিছু। কিন্তু মর্গানটনের ফার্স্ট ম্যাজিস্ট্রেট তো আর আমাদের মতো শক্তিশালী কর্মঠ বা কম বয়সী নন। দেহ বেশ মোটাসোটা। আমরা যাতে পিছিয়ে না পড়ি
সেজন্য অবশ্য চেষ্টার ত্রুটি করলেন না ভদ্রলোক। কিন্তু যখন দেখলাম সিল মাছের মতো হাঁপাচ্ছেন তিনি, গাইডদের থামতে বললাম আমি। হিসেবে ভুল হয়েছে আমাদের। গ্রেট আইরিতে উঠতে যত সময় লাগবে ভেবেছিলাম, আসলে লাগছে তার চেয়ে অনেক বেশি। ভেবেছিলাম 11টার মধ্যেই পৌঁছে যাব পাথুরে দেয়ালের তলায়, কিন্তু এখন 12টা বাজে, অথচ এখনও উঠতে হবে বেশ কয়েকশো ফুট। ভালো পথের আশায় এদিক সেদিক ঘোরাফেরা করার পর গাইডরা থামতে ইশারা করলো আমাদের। ঘন বনের অপর প্রান্তে এসে গেছি আমরা। এখানে গাছপালা অনেকটা ফাঁকা ফাঁকা। তার ভেতর দিয়ে চোখে পড়ল গ্রেট আইরির খাড়া দেয়াল। ওরে বাপরে! বড়সড় একটা পাইন গাছে হেলান দিয়ে বসলেন মিস্টার স্মিথ। একটু বিশ্রাম নিই, সাথে কিছু খাবার হলেও মন্দ হয় না। 1 ঘন্টার বিশ্রাম, বললাম আমি। বেজায় খাটুনি গেছে ফুসফুস আর পায়ের উপর, এবার পেটটাকে খাটানো দরকার। এ ব্যাপারে সবাই একমত হলো। খানিক বিশ্রাম নিলে নতুন উদ্যম ফিরে পাওয়া যাবে। আমাদের একমাত্র অশান্তির কারণ সামনের এই খাড়া পাথুরে পাঁচিল। স্থানীয় বাসিন্দারা এটাকে বলে স্লাইড। এর ভেতর দিয়ে উপরে উঠবার কোনো পথ নেই। ওহো, গতিক সুবিধের নয়। বন্ধুকে বলল হ্যারি হর্ন। ওঠা বোধ হয় অসম্ভব, জবাব দিল ব্র্যাক। ভেতরটা শুকিয়ে গেল আমার ওদের কথাবার্তা শুনে। রহস্যভেদ তো দূরের কথা, পাহাড়ে না উঠেই যদি ফিরে যেতে হয়, কৌতূহলের 12টা বেজে যাবে আমার। তাছাড়া মিস্টার ওয়ার্ডকেই বা মুখ দেখাবো কি করে?